নমস্কার, অদ্বিতের পাঠশালায় সবাইকে স্বাগত। আমরা উইংস অফ ফায়ার অর্থাৎ অগ্নিপক্ষ এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির প্রথম পর্বে কিছুটা তার আত্মজীবনী সম্পর্কে জেনেছিলাম। আজ দ্বিতীয় পর্বে আরও কিছুটা জানব। চলুন শোনা যাক। রামনাথপুরমের শোয়ার্স হাই স্কুলে স্থিত হওয়ার পর আমার মধ্যে যে 15 বছর বয়সের অত্যুৎসাহী বালকটি ছিল, সে আত্মপ্রকাশ করল। আগ্রহে ভরপুর একটি তরুণ মন, যে তখনও ঠিক জানে না তার সামনে কী কী পথ খোলা আছে, কী কী বিকল্প খোলা আছে। সেই রকম একটি মনের জন্য আদর্শ শিক্ষক ছিলেন আমার শিক্ষক ইয়াদুরাই সলোমন। তার মনোভাব এমন আন্তরিকতাপূর্ণ ছিল, এমন খোলা মন ছিল যে তার ক্লাসে ছাত্রেরা অতিশয় স্বাচ্ছন্দ্য বোধ করত। তিনি প্রায়ই বলতেন যে ভালো ছাত্র সে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে যত শিখতে পারবে, একজন খারাপ ছাত্র কোনো ভালো শিক্ষকের কাছ থেকেও তত শিখতে পারবে না। রামনাথপুরমে থাকার সময় তার সঙ্গে আমার সম্পর্ক ছাত্র শিক্ষকের সম্পর্ককে ছাড়িয়ে গিয়েছিল। তার কাছে থাকার জন্যেই আমি শিখেছিলাম মানুষ তার নিজের জীবনে যা যা ঘটে তার উপরে প্রচণ্ড প্রভাব ফেলতে পারে। ইয়াদুরাই সলোমন প্রায়ই বলতেন, জীবনে কৃতকার্য হতে গেলে, ফল লাভ করতে গেলে 3টি প্রবল শক্তিকে নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে: আকাঙ্ক্ষা, বিশ্বাস ও প্রত্যাশা। পরবর্তীকালে একজন রেভারেল্ড এই ইয়াদুরাই সলোমনই আমাকে শিখিয়েছিলেন, আমি যা চাই তেমন ঘটনা তো তখনই ঘটাতে পারে যখন আমি তীব্রভাবে চাইব এবং নিঃসংশয় হব যে ঘটনাটি ঘটবেই। আমার নিজের জীবন থেকে একটা উদাহরণস্বরূপ দেওয়া যায় যে আকাশের রহস্য এবং পাখির আকাশে ওড়া, এই নিয়ে আমার মুগ্ধতা আশৈশব। আমি সারস পাখিগুলোকে দেখতাম, সামুদ্রিক চিল দেখতাম উড়ে যাচ্ছে ওপরের দিকে, ক্রমশ যেন আকাশে উঠে যাচ্ছে। আর তাই দেখে আমারও ওড়ার খুব ইচ্ছে হতো। একজন সরল সাধারণ মফস্বলের ছেলে ছিলাম আমি, কিন্তু আমারও বিশ্বাস জন্মে গেছিল যে আমিও একদিন আকাশে উড়ব। প্রকৃতপক্ষে রামেশ্বরমের ছেলেদের মধ্যে আমিই প্রথম আকাশে উড়ি। ইয়াদুরাই সলোমন এক মস্ত বড় শিক্ষক ছিলেন। তার কারণ তিনি ছেলে মেয়েদের মধ্যে তাদের মূল্যবোধ সম্পর্কে একটা ধারণা জন্মে দিতেন। আমার নিজের মূল্যের বোধ আমার মধ্যে তিনি অত্যন্ত উঁচুতে তুলে দিতেন। আমি যাদের সন্তান, তাদের যদিও শিক্ষার সুযোগ হয়নি, তবু আমিও যা হতে চাই তা হতে পারবো, এই বিশ্বাসও তিনি গড়ে দিয়েছিলেন আমার মনে। বিশ্বাস থাকলে তুমিও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে, বলতেন তিনি। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ি। সেই সময় একদিন আমার গণিত শিক্ষক রামকৃষ্ণ আইয়ার অন্য একটা ক্লাসে পড়াচ্ছিলেন। ভুল করে আমি সেই ক্লাসে ঢুকে পড়লাম। রামকৃষ্ণ আইয়ার ছিলেন সাবেকি ধরনের জবরদস্ত স্কুল মাস্টার। তিনি ঘাঁটতি ধরে আমাকে বেত লাগালেন ক্লাসের সমস্ত ছেলেদের সামনে। অনেক মাস পরে যখন আমি গণিতে 100ই 100 পেলাম, সকালবেলার প্রার্থনার সময় সারা স্কুলের সামনে তিনি ঘটনাটার বর্ণনা দিয়ে বললেন, আমি যাকেই বেত মারি সেই মস্ত মানুষ হয়। আমি বলছি এই ছেলেটি সারা স্কুলের মুখ উজ্জ্বল করবে, তার শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে। এই প্রশংসায় তার আগেকার সেই বেইজ্জতির ক্ষতিপূরণেরও অনেক বেশি হয়ে গেল আমার কাছে। যতদিনে শোয়ার্জে আমার শিক্ষা সমাপ্ত হলো, তার মধ্যে আমার নিজের ওপরে আস্থা জন্মে গেছে। আমার সংকল্প দৃঢ় হয়েছে যে আমি জীবনে কৃতকার্য হব। বিনা দ্বিধায় আমি ঠিক করে ফেলেছি আরও শিক্ষার জন্য অগ্রসর হব। তখনকার দিনে আমরা জানতামই না পেশাগত শিক্ষা গ্রহণ করা সম্ভব। উচ্চতর শিক্ষা বলতে বোঝাতো কলেজে ভর্তি হওয়া, আর নিকটতম কলেজ ছিল তিরুচিরাপল্লীতে। তখন যার নাম ছিল ত্রিচিনোপল্লী, সংক্ষেপে ত্রিচি। 1950 সালে আমি ত্রিচির সেন্ট জোসেফ কলেজে হাজির হলাম ইন্টারমিডিয়েট পড়তে। পরীক্ষার ফল দিয়ে বিচার করলে আমি খুব ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমার রামেশ্বরমের বন্ধুদের কল্যাণে যাতে কাজ হয় এমন চিন্তা করার মতো মনোভাব আমার তৈরি হয়েছিল।
আমার বড় ভাই মুস্তাফা কামালের একটা মুদিখানার দোকান ছিল রামেশ্বরমের রেল স্টেশন রোডে। আমি যখনই রামেশ্বরমে ফিরে যেতাম, সে আমাকে তার দোকানে একটু সাহায্য করতে বলে। আমার জিম্মায় দোকানটি রেখে ঘন্টার পর ঘন্টা হাওয়া হয়ে যেত, আর আমি তেল, চাল, পেঁয়াজ সবই বিক্রি করতাম। দেখতাম সবচেয়ে বেশি বিক্রি হতো সিগারেট আর বিড়ি। আমি অবাক হয়ে ভাবতাম, গরিব লোকেরা তাদের কষ্টের রোজগার হওয়া পয়সা উড়িয়ে দেয় কেন? মুস্তাফার কাছ থেকে যখন ছাড়া পেতাম, ছোট্ট ভাই কাশিম মোহাম্মদ তার ছোট্ট দোকানটিতে আমাকে নিয়ে যেত আর আমার হাতে ছেড়ে দিত। সেখানে আমি বিক্রি করতাম ঝিনুকের তৈরি জিনিস। সেন্ট জোসেফে রেভারেন্ড ফাদার T.N. সেকুইরার মতো একজন শিক্ষক পাবার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি আমাদের ইংরাজি পড়াতেন আর আমাদের হস্টেলের ওয়ার্ডেনও ছিলেন। 3তলা হস্টেলে আমরা 100-3 ছেলে থাকতাম। রেভারেন্ড ফাদার বাইবেল হাতে নিয়ে প্রতিদিন রাতে প্রত্যেকটি ছেলের কাছে যেতেন। তার কর্মশক্তি আর ধৈর্য ছিল বিস্ময়কর। তার বিবেচনা শক্তি ছিল খুবই প্রখর। প্রত্যেকটি ছেলের ক্ষুদ্রতম প্রয়োজনটিও তিনি অগ্রাহ্য করতেন না। দীপাবলির দিন তার নির্দেশে হস্টেলের দায়িত্বে থাকা সেই ব্রাদার এবং মেসের স্বেচ্ছাসেবীরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আচার অনুযায়ী স্নানের জন্য জিন, জেলি, তেল সবাইকে দিতেন। সেন্ট জোসেফের ছাত্রাবাসে আমি 4 বছর ছিলাম। আরও 2জন আমার ঘরে থাকতো। একজন ছিল শ্রীরঙ্গমের গোড়া ব্রাহ্মণ আয়েঙ্গার, আর একজন কেরালার সিরিয়ান খ্রিশ্চান। আমরা 3জন মহানন্দে থাকতাম। আমার হোস্টেল বাসের 3য় বছর যখন আমাকে নিরামিষাশী মেসের সেক্রেটারি করা হলো, এক রবিবারে আমরা রেক্টর রেভা ফাদার কালাথিলকে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করলাম। আমাদের আলাদা আলাদা খাদ্যরীতি থেকে বাছাই করে এক বিচিত্র পদ তৈরি হলো। ফলটা দাঁড়ালো অদ্ভুত ধরনের, কিন্তু রেভা ফাদার আমাদের প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ। রেভা ফাদারের সঙ্গে আমাদের সময়টা কেটে গেল মহা আনন্দে। আমাদের কথাবার্তায় তিনি ছেলে মানুষের মতন সোৎসাহে যোগ দিলেন। আমাদের সকলের জীবনে সে এক স্মরণীয় সন্ধ্যা। সেন্ট জোসেফে আমাদের শিক্ষকেরা ছিলেন কাঞ্চি পরমাচার্যের প্রকৃত অনুগামী। পরমাচার্য সবাইকে বলতেন, বেঁচে থাকাটাকে উপভোগ করো। আমাদের গণিত শিক্ষক অধ্যাপক তোতাত্রী আয়েঙ্গার এবং অধ্যাপক সূর্যনারায়ণ শাস্ত্রী কলেজের চত্বরে পাশাপাশি হেঁটে যাচ্ছেন। সে স্মৃতি আজও আমার মনে জ্বলজ্বল করছে, আর আজও তা আমাকে অনুপ্রাণিত করে। সেন্ট জোসেফে আমার শেষ বছরে ইংরেজি সাহিত্যে আমার রুচি জন্মালো। বড় বড় লেখকদের সর্বশ্রেষ্ঠ সাহিত্য পড়তে আরম্ভ করলাম। টলস্টয়, স্কট, হার্ডি, হল এরা হলেন আমার বিশেষ প্রিয়, যদিও তাদের লেখার পটভূমিকা আমার অপরিচিত। তারপর চলে গেলাম দর্শনের বইয়ে। এইরকম এক সময়েই পদার্থবিদ্যার প্রতিও আমার প্রবল আগ্রহের সঞ্চার ঘটল। সেন্ট জোসেফে আমার পদার্থবিদ্যার 2 শিক্ষক অধ্যাপক চিন্নাদুরাই এবং অধ্যাপক কৃষ্ণমূর্তি অবপারমাণবিক পদার্থবিদ্যার বিষয়ে যা যা পড়ালেন তাতে অর্ধজীবনকাল সম্পর্কে ধারণা এবং পদার্থের তেজস্ক্রিয়তাজনিত ক্ষয় সম্পর্কে ধারণার আমার প্রথম পরিচয় ঘটল। রামেশ্বরমে যিনি আমার বিজ্ঞান শিক্ষক ছিলেন, সেই শিবসুব্রহ্মণ্যয় আয়ার আমাকে কোনোদিনও শেখাননি যে অধিকাংশ অবপারমাণবিক কণা অস্থায়ী এবং একটা নির্দিষ্ট সময়ের পরে সেগুলো বিভক্ত হলে অন্য কণায় পরিণত হয়। এসব তখনই আমি প্রথম শিখলাম। কিন্তু যখন তিনি আমাকে পরিশ্রম সহকারে প্রচেষ্টা চালিয়ে যেতে বললেন, কারণ অস্থায়িত্ব প্রত্যেক মিশ্র বস্তুতেই অন্তর্নিহিত, তখন কি তিনি সেই একই কথা বলেছিলেন না? আমি বিস্ময় হয়ে ভাবি, অনেকে একথা কেন মনে করেন যে বিজ্ঞান মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমার যা মনে হয়, বিজ্ঞান সর্বদাই হৃদয়ের মধ্যে দিয়ে পথ করে যেতে পারে। আমার দৃষ্টিতে বিজ্ঞান চিরকালই আধ্যাত্মিক সম্পদ এনে দেয় আর আত্ম উপলব্ধি দান করে। এমনকি বিজ্ঞানের যে বিভিন্ন যুক্তি বিন্যাসের কাঠামো, তার মধ্যেও রূপকথা আশ্রয় পেয়েছে।
মহাবিশ্ব বিজ্ঞানের বইয়ে আমার অতিশয় আগ্রহ। মহাকাশের বস্তুসমূহের বিষয়ে গ্রন্থাদি পাঠেও আমার প্রভূত আনন্দ। বন্ধুরা অনেকে মহাকাশ যাত্রা নিয়ে আমাকে প্রশ্ন করার সময় জ্যোতিষবিদ্যার প্রসঙ্গে গিয়ে পড়েন। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনও বুঝতে পারিনি কী কারণে লোকে আমাদের সৌরজগতের দূরবর্তী গ্রহগুলোকে এত গুরুত্ব দেয়। কলাবিদ্যা হিসাবে জ্যোতিষে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ যদি বলে বিজ্ঞানের ছদ্মবেশে তাকে মেনে নিতে হবে, তাতে আমি রাজি নই। গ্রহ, তারকা সমাবেশ, এমনকি উপগ্রহ, এসব মানুষের ওপরে কিভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়েও অত কল্পকাহিনী কিভাবে উদ্ভব হলো, এসব আমি জানি না। গ্রহ নক্ষত্রাদির গতিবিধি নিয়ে অত্যন্ত জটিল হিসাব থেকে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তে উপনীত হওয়া আমার মতে অযৌক্তিক। আমি যা বুঝেছি তা হলো, পৃথিবী এক অতিশয় শক্তিশালী এবং জীবন্ত উপগ্রহ। যেমন জন মিল্টন প্যারাডাইস লস্টের অষ্টম স্বর্গে অতি সুন্দর করে বলেছেন, তাতে কি যদি সূর্য এ বিশ্বের যত গ্রহ তারকার কেন্দ্রবিন্দু হয়, যদি এই গ্রহ ভূগোলক স্থির প্রতীয়মান, যদিও ত্রিবিধ গতিতে গতিশীল। এই গ্রহের যেখানেই আপনি যান দেখবেন চলমানতা, জীবন। এমনকি যেসব বস্তু মনে হয় প্রাণহীন পাথর, ধাতু, কাঠ, তার মধ্যেও নিহিত আছে চলমানতা। প্রতিটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নৃত্য চলছে ইলেকট্রনরা। বৈদ্যুতিক বলের দ্বারা নিউক্লিয়াস যে তাদেরকে যতটা সম্ভব দৃঢ়ভাবে ধরে রেখেছে, তার দরুনই এই নৃত্য। যার মধ্যে কিছু শক্তি আছে, সে যা করে ইলেকট্রনও তাই করছে, বন্দি দশা থেকে বেরিয়ে আসতে চাইছে। নিউক্লিয়াস তাকে যত দৃঢ়বন্ধনে বেঁধে রাখতে চাইবে, নিজের কক্ষপথে ইলেকট্রনের গতি তত দ্রুত হবে। প্রকৃতপক্ষে পরমাণুর মধ্যে ইলেকট্রনের যে বন্দিদশা, তার ফলে প্রচণ্ড গতির উদ্ভব হয়, সেকেন্ডে 1000 কিলোমিটার। এই উচ্চ গতির জন্যে পরমাণুকে মনে হয় কঠিন বর্তুলাকার বস্তু, যেমন দ্রুত ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার ব্লেডগুলোকে চাকার মতন দেখায়। পরমাণুকে চাপ দিয়ে আরও সংকুচিত করা অত্যন্ত কঠিন। এই কারণেই বস্তু তার পরিচিত কঠিন আকৃতি লাভ করেছে। অতএব প্রত্যেকটি কঠিন বস্তুর অভ্যন্তরে প্রচুর শূন্যস্থান রয়েছে এবং প্রত্যেক নিশ্চল বস্তুর মধ্যেই প্রচুর গতিও বিদ্যমান। ঠিক যেন অহরহ পৃথিবীতে শিবের তাণ্ডব নৃত্য চলছে। সেন্ট জোসেফে যখন আমি বিএসসি কোর্সে ভর্তি হলাম, আমি জানতাম না উচ্চতর শিক্ষার জন্য অন্য কোনো রাস্তা আছে কিনা। বিজ্ঞানের ছাত্রের জন্য কোনো পেশা অথবা বৃত্তি খোলা আছে, সে বিষয়েও আমার কোনো জ্ঞান ছিল না। বিএসসি ডিগ্রি পাওয়ার পরই আমি উপলব্ধি করলাম পদার্থবিদ্যা আমার বিষয় নয়। নিজের স্বপ্নকে সত্য করার জন্য আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং আমি অনেক আগেই ভর্তি হতে পারতাম, ইন্টারমিডিয়েট পাশ করেই। যাই হোক, ভাবলাম দেরি হয়ে গেলেও মোটেও না করার চেয়ে দেরিতে করা ভালো। তাই মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য দরখাস্ত করলাম। তখনকার দিনে এই প্রতিষ্ঠানটি দক্ষিণ ভারতে প্রযুক্তিগত শিক্ষার জন্য শ্রেষ্ঠ বলে পরিগণিত হতো। নির্বাচিত প্রার্থীদের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু সেই উচ্চ মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ছিল খুব ব্যয়সাধ্য ব্যাপার। 1000 টাকার মতো লাগতো এবং অত টাকা দেওয়ার ক্ষমতা আমার বাবার ছিল না। সেই সময়ে আমার বোন জোহরা আমার পাশে এসে দাঁড়ালো। নিজের সোনার চুড়ি এবং গলার হার বাধা দিল আমি যাতে লেখাপড়া শিখতে পারি। সেজন্য তার এই দৃঢ় সংকল্প, আমার শক্তিতে তার এই দৃঢ় আস্থা, আমার অন্তর স্পর্শ করলো। নিজের রোজগারের টাকায় আমি তার গয়না ছাড়িয়ে নেব, আমি প্রতিজ্ঞা করলাম। সেই সময়ে অর্থ উপার্জনের একটা মাত্র রাস্তা আমার সামনে খোলা ছিল, ভালো করে পড়াশুনো করা, বৃত্তি পাওয়া। জোর কদমে পড়াশুনো করতে লাগলাম। এমআইটিতে আমার চোখে সবচেয়ে আকর্ষণের বস্তু ছিল দুটি অকেজো বিমান। সে দুটি রাখা ছিল বিমানপথের যেসব আনুষঙ্গিক ব্যবস্থা থাকে সেগুলো ছাত্রদের দেখিয়ে শিক্ষা দেওয়ার জন্য। আমি এক অদ্ভুত আকর্ষণ বোধ করতাম সেগুলোর দিকে। অন্য ছাত্ররা ছাত্রাবাসে ফিরে যাওয়ার পর সেগুলোর কাছে আমি এসে বসে থাকতাম। পাখির মতো অবাধে আকাশে ওড়ার জন্য মানুষের যে সংকল্প, তার কথা ভাবতে আমার বেশ ভালো লাগতো। আমার প্রথম বর্ষ পূর্ণ হওয়ার পর বিশেষ একটা শাখা যখন বেছে নেওয়ার সময় এলো,
প্রায় স্বতঃস্ফূর্তভাবেই আমি নির্বাচন করলাম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার লক্ষ্য ততদিনে আমার সামনে খুব স্পষ্ট হয়ে গেছে, আমি বিমান চালাবো। এ বিষয়ে আমার কোনো সন্দেহ আর ছিল না, যদিও জোর করে আমি কিছু বলতে পারতাম না। তার কারণ ছিল সম্ভবত এই যে আমার জন্ম নিম্নবিত্ত পরিবারে। এই সময় নাগাদ আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য বিশেষ চেষ্টা করতে আরম্ভ করলাম। তাতে কিছু কিছু বাধা এলো, বিফলতা এলো, হতাশা এলো, কিন্তু সে সময়ে আমার বাবার কথাগুলো আমার মনে পড়তো। অন্যদেরকে যে জানে সে পণ্ডিত, কিন্তু জ্ঞানী হলো সেই যে নিজেকে জানে। জ্ঞান না থাকলে বিদ্যায় কোনো কাজ হয় না। এমআইটিতে শিক্ষাকালে আমার চিন্তাভাবনাকে আকার দান করেন 3 জন শিক্ষক। তাদের সম্মিলিত অবদানেই আমার পেশাগত জীবনের ভিত্তি আমি পরবর্তীকালে নির্মিত করতে পেরেছিলাম। সেই 3 জন শিক্ষক হলেন অধ্যাপক স্পন্ডার, অধ্যাপক KAV পান্ডালাই এবং অধ্যাপক নরসিংহ রায়। এদের প্রত্যেকের নিজস্ব বিশিষ্ট ব্যক্তিত্ব ছিল, কিন্তু একটা সহজাত ক্ষমতা 3 জনেরই ছিল: নিজের প্রতিভার ঔজ্জ্বল্য এবং নিরলস উদ্যমের সাহায্যে ছাত্রের বৌদ্ধিক ক্ষুধা মেটানোর ক্ষমতা। অধ্যাপক স্পন্ডার আমাকে শিখিয়েছিলেন প্রায়োগিক বায়ুগতিবিদ্যা। তিনি ছিলেন অস্ট্রিয়ান। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার প্রভূত ব্যবহারিক অভিজ্ঞতা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা তাকে ধরে নিয়ে গিয়ে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রাখেন। এই সহজবোধ্য কারণেই জার্মানদের তার অত্যন্ত অপছন্দ ছিল। প্রসঙ্গত বলি, অ্যারোনটিক্যাল বিভাগটির প্রধান ছিলেন আর এক জার্মান অধ্যাপক, ভাল্টার রিপেন্টিন। অন্য আর একজন খুবই পরিচিত অধ্যাপক, ডক্টর কুর্ট টাঙ্ক, ছিলেন একজন বিশিষ্ট অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। জার্মানের এক আসনের যুদ্ধবিমান ফক ওলফ FW-190 এর নকশা তিনিই করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ছিল শ্রেষ্ঠ যুদ্ধবিমান। পরে ডক্টর ট্যাঙ্ক ব্যাঙ্গালোরের হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডসে অর্থাৎ HAL এ যোগদান করেন এবং ভারতের প্রথম জেড ফাইটার HF-24 মরুত এর নকশা তারই কৃতিত্ব। অসন্তুষ্টির এইসব কারণ সত্ত্বেও অধ্যাপক স্পন্ডার তার নিজের ব্যক্তিত্ব বজায় রেখেছিলেন এবং উচ্চ পেশাগত মান অক্ষুণ্ণ রেখেছিলেন। তিনি সদা প্রশান্ত থাকতেন, তার কর্মশক্তি সদা অক্ষুণ্ণ থাকত, আচার আচরণে থাকত সর্বদা সংযত। আধুনিকতম প্রযুক্তির সম্পর্কে তিনি অবহিত ছিলেন এবং আশা করতেন ছাত্ররাও থাকবেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার আগে আমি তার সঙ্গে পরামর্শ করেছিলাম। তিনি আমায় বলেছিলেন, ভবিষ্যতে আমার কি হবে না হবে বা আমার ভবিষ্যৎ উন্নতির আশা কতটা তা নিয়ে মাথা ঘামানো উচিত না। তার বদলে ভিত্তিটা আগে তৈরি করা বেশি দরকার এবং যে যা নিয়ে পড়াশুনো করতে চায় তার জন্য প্রবল আগ্রহ দরকার। অধ্যাপক স্পন্ডার লক্ষ্য করেছিলেন, ভারতীয়দের নিয়ে সমস্যা এইখানে নয় যে তাদের শিক্ষার সুযোগের অভাব আছে কিংবা শিল্প পরিকাঠামোর অভাব আছে। তাদের নিয়ে একটা মুশকিল এই যে বিভিন্ন শিক্ষণীয় বিষয়ের মধ্যে পার্থক্যটা তারা ঠিক ধরতে পারে না এবং তারা যে কিছু একটা বেছে নেবে সেই নির্বাচনের যুক্তিটাও তাদের কাছে পরিষ্কার না। অ্যারোনটিক্স কেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নয় কেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয় কেন? ইঞ্জিনিয়ারিংয়ের সব নবীন ছাত্রদের আমি বলতে চাই, বিশেষ কোনো শাখা বেছে নেওয়ার আগে সর্বাগ্রে ভেবে দেখা প্রয়োজন তাদের নির্বাচন কি তাদের নিজেদের চিন্তাভাবনা, আশা আকাঙ্ক্ষা অনুযায়ী হচ্ছে। অধ্যাপক KAV পান্ডালাই আমাকে শেখালেন কিভাবে বায়ুযান সংক্রান্ত নকশা ও বিশ্লেষণ রচনা করতে হয়। তিনি প্রফুল্লচিত্ত, সহৃদয় এবং অতি উৎসাহী শিক্ষক ছিলেন। যে কোনো শিক্ষাক্রমে তার দৃষ্টিভঙ্গিতে নতুনত্ব থাকত। অধ্যাপক পান্ডালাই নির্মাণ সংক্রান্ত কারিগরি বিদ্যা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর রহস্য আমাদের সামনে উন্মোচিত করেছিলেন। আজও আমার বিশ্বাস অধ্যাপক পান্ডালাই এর ছাত্র যারা ছিল তারা সবাই মানবে যে তার পাণ্ডিত্য এবং বৌদ্ধিক সাধুতা ছিল অসাধারণ।
কিন্তু অহমিকার লেশমাত্র তার মধ্যে ছিল না। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে দ্বিমত পোষণ করবার স্বাধীনতা তার ছাত্রদের ছিল। অধ্যাপক নরসিংহ রাও ছিলেন গণিতজ্ঞ। তিনি আমাদের তাত্ত্বিক বায়ুগত বিদ্যা শিখিয়েছিলেন, তরল গতিবিদ্যা, ফ্লুইড ডায়নামিক্স। পড়ানোয় তার পদ্ধতি আমি আজও ভুলিনি। তার ক্লাস করায় প্রায় সব বিষয়ের মধ্যে গাণিতিক পদার্থবিদ্যায় আমার সবচাইতে পছন্দের বিষয় ছিল। আমাকে প্রায়ই বলা হয়, বায়ুযান সংক্রান্ত নকশার পর্যালোচনা করবার সময় আমার হাতে সার্জেনের ছুরির মতন একটা ছুরি থাকত। বায়ুগতি প্রবাহের সমীকরণ প্রমাণ সংগ্রহের বিষয়ে অধ্যাপক রাওয়ের অটল পরামর্শ না হলে ওই অলংকার স্বরূপ অস্ত্রটি আমি হাতে পেতাম না। বায়ুযান সংক্রান্ত বিজ্ঞান এক অতিশয় চিত্তাকর্ষক বিষয়। তার মধ্যে নিহিত আছে স্বাধীনতার সম্ভাবনা, স্বাধীনতা এবং পলায়ন, অনির্দিষ্ট সংকল্প এবং নির্দিষ্ট গতি, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটাই হলো এই বিজ্ঞানের রহস্য। এইসব সত্য আমার সামনে উদ্ঘাটিত করেন আমার শিক্ষকেরা। তাদের সযত্ন শিক্ষায় তারা আমার মধ্যে সৃষ্টি করেছিলেন বায়ুযান সংক্রান্ত বিদ্যা বা অ্যারোনটিক্স সম্পর্কে এক প্রবল আগ্রহ। তাদের বৌদ্ধিক উদ্দীপনা, চিন্তার স্বচ্ছতা এবং কোনো কাজে চরম উৎকর্ষ লাভে ঐকান্তিক আগ্রহ এমন ছিল যে তাতে আমিও ফ্লুইড ডায়নামিক্স, মোডস অফ compressible medium motion, development of shock waves and shock, induced flow separation at increasing speeds, shock stall and shock wave drag এর বিষয়ে নিবিড় পড়াশোনায় উৎসাহ পেলাম। ধীরে ধীরে আমার মনের মধ্যে বিভিন্ন তথ্যের এক বিরাট একীকরণ ঘটল। অ্যারোপ্লেনের যে সমস্ত কাঠামোগত বৈশিষ্ট্য, বাইপ্লেনস, মনোপ্লেনস, টেইললেস প্লেনস, ডেল্টা উইং প্লেনস, আমি তার মধ্যে নতুন নতুন তাৎপর্য খুঁজে পেলাম। আমার 3 শিক্ষক, যারা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে সর্বজন মান্য বিশেষজ্ঞ, তারা আমাকে সাহায্য করলেন বিবিধ উপাদানের সমন্বয়ে এক অবিমিশ্র জ্ঞানের বিষয়ে নিজেকে গড়ে উঠতে। এমআইটিতে আমার তৃতীয় অর্থাৎ অন্তিম বর্ষ ছিল পরিবর্তনের বছর এবং আমার পরবর্তী জীবনে তার প্রভাব ছিল অসামান্য। সেই সময় রাজনৈতিক নবজাগরণ এবং শিল্প বাণিজ্যের ক্ষেত্রে উদ্যমের একটা আবহাওয়া সারা দেশে দেখা দিয়েছিল। ঈশ্বরের প্রতি বিশ্বাস আবার আমায় নতুন করে যাচাই করে নিতে দিল। দেখতে হলো বৈজ্ঞানিক চিন্তার সঙ্গে তাকে খাপ খাওয়াতে পারি কিনা। তখন প্রচলিত ধারণা ছিল জ্ঞান লাভ করতে গেলে একমাত্র বৈজ্ঞানিক চিন্তাধারাই অনুসরণ করতে হবে। আমি আশ্চর্য হয়ে ভাবলাম, তাহলে কি বাস্তবতার শেষ কথা বস্তু? আধ্যাত্ম জগতের যেসব ঘটনা, সে সবই কি বস্তুরই নানারূপে আত্মপ্রকাশ? সমস্ত নৈতিক মূল্যবোধ কি আপেক্ষিক? জ্ঞান এবং সত্যের একমাত্র উৎস কি ইন্দ্রিয় চেতনা? এই সব প্রশ্ন নিয়ে আমি অবাক হয়ে ভাবতাম বৈজ্ঞানিক মানসিকতা এবং আমার নিজের যে সমস্ত আধ্যাত্মিক আগ্রহের বিষয় সেসব নিয়েও। আমি যে নৈতিক মূল্যবোধের মধ্যে বড় হয়েছি সেটা ছিল গভীরভাবে ধর্মীয়। আমাকে শেখানো হয়েছে প্রকৃত সত্য বাস্তব জগতের ওপারে অবস্থিত এবং একমাত্র মনোজগতের অভিজ্ঞতা দিয়েই তাকে লাভ করা যায়। ইতিমধ্যে আমার শিক্ষাক্রমের কাজ যখন শেষ হলো, আমাকে একটা কাজ দেওয়া হলো। 4 জন সহকর্মীর সহযোগে আমাকে একটা স্বল্প উচ্চতায় ওড়ার আক্রমণ বিমানের নকশা করতে হবে। এই বিমানের বায়ুগতি সংক্রান্ত নকশাটি প্রস্তুত করা এবং অঙ্কন করার দায়িত্ব আমি নিয়েছিলাম। আমার সহকর্মীরা ভাগ করে নিলেন বিমানের সম্মুখ গতি, কাঠামো, নিয়ন্ত্রণ এবং অন্যান্য যান্ত্রিক সমস্ত কিছু নকশা করার কাজ। একদিন আমার ডিজাইন শিক্ষক অধ্যাপক শ্রীনিবাসন, যিনি তখন ছিলেন এমআইটির ডিরেক্টর, আমার কাজের অগ্রগতি দেখে বললেন, আমার অগ্রগতি মোটেও ভালো হয়নি, অসন্তোষজনক। আমি বিলম্বের অনেক অজুহাত দেখালাম, কিন্তু অধ্যাপক শ্রীনিবাসন সেসবে কর্ণপাতই করলেন না। শেষ পর্যন্ত কাজ শেষ করার জন্য 1 মাস সময় প্রার্থনা করলাম। খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে অধ্যাপক বললেন, দেখো, আজ শুক্রবার বিকেল, আমি তোমাকে 3 দিন সময় দিলাম।
যদি সোমবার সকালের মধ্যে তোমার নকশার ড্রয়িং আমি না পাই, তোমার স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। আমি হতবাক। ওই বৃত্তিটিই আমার জীবন। ওটি বন্ধ হলে আমার তো বাঁচার আর কোনো পথ থাকবে না। দেখলাম অধ্যাপকের কথা মতো কাজটা শেষ করা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। সারা রাত কাজ করলাম, রাত্রিরের খাওয়া খেলাম না। পরদিন সকালে 1 ঘন্টার মধ্যে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। রবিবারে সকালে আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। তখন হঠাৎ মনে হলো আমার ঘরে কে যেন এসেছেন। খানিকটা দূর থেকে অধ্যাপক শ্রীনিবাসন আমাকে দেখছিলেন। সদ্য জিমখানা থেকে ফিরেছেন, পরনে তখনও টেনিসের পোশাক। আমার কাজ কীরকম এগোচ্ছে দেখার জন্য একবার ঘরে ঢুকেছেন। আমার কাজ খুব ভালো করে দেখে তিনি আমাকে জড়িয়ে ধরলেন, পিঠ চাপড়ে দিলেন, বললেন, আমি জানতাম আমি তোমার ওপর খুব চাপ দিয়েছি। যত তাড়াতাড়ি তোমাকে কাজটা শেষ করতে বলেছি সেটা অসম্ভব। এত চাপের মধ্যেও যে তুমি এত ভালো করে কাজটা করতে পারবে আমি আশা করিনি। ওই প্রকল্পের কাজের অবশিষ্ট সময়টাতে আমি একটা রচনা প্রতিযোগিতায় যোগ দিয়েছিলাম। MIT তামিল সঙ্গম প্রতিযোগিতাটির ব্যবস্থা করেছিলেন। তামিল আমার মাতৃভাষা এবং তার উদ্ভবের ইতিহাস আমার গর্বের বিষয়। তার পূর্ব ইতিহাস অনুসরণ করলে আমরা প্রাক রামায়ণ যুগের ঋষি অগস্ত্য পর্যন্ত পৌঁছে যাই। তার সাহিত্য খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে চলে আসছে। বলা হয় এ ভাষাকে সৃষ্টি করেছেন আইনবিদ এবং বৈয়াকরণেরা। পরিচ্ছন্ন যুক্তিভিত্তিক বিন্যাসের জন্য পৃথিবী জুড়ে এর সুখ্যাতি। আমি ঐকান্তিকভাবে চাইতাম যেন বিজ্ঞান এই অপূর্ব সুন্দর ভাষার নাগালের বাইরে না থাকে। তামিল ভাষায় আমি একটা প্রবন্ধ লিখলাম, আমাদের বায়ুযান আমরাই বানাবো। প্রবন্ধটি অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছিল। আমি প্রতিযোগিতায় জিতলাম। জনপ্রিয় তামিল সাপ্তাহিক আনন্দ বিকেতন এর সম্পাদক দেবন আমার হাতে প্রথম পুরস্কার তুলে দিলেন। MIT সংক্রান্ত যে স্মৃতি আমার অন্তরকে সবচাইতে স্পর্শ করে সেটি হলো অধ্যাপক স্পন্ডারকে নিয়ে। যারা পাশ করে বেরোচ্ছিলেন সেই সমস্ত ছাত্রীরা 3টি সারিতে দাঁড়িয়েছিলেন ফটো তোলার জন্য। অধ্যাপকেরা মাঝখানে বসেছিলেন। হঠাৎ অধ্যাপক স্পন্ডার উঠে দাঁড়িয়ে আমাকে খুঁজতে লাগলেন। আমি 3য় সারিতে দাঁড়িয়েছিলাম। উনি বললেন, এসো আমার সঙ্গে সামনে বসো। তার এই আহ্বান আমি একটু হকচকিয়ে গেলাম। তুমি আমার সেরা ছাত্র। কঠোর পরিশ্রম করলে ভবিষ্যতে তুমি তোমার অধ্যাপকদের নাম উজ্জ্বল করবে। এই প্রশংসায় আমি বিব্রত বোধ করছিলাম, কিছুটা সম্মানিতও হলাম। ছবি তোলার জন্য আমি অধ্যাপক স্পন্ডারের পাশে বসলাম। আমাকে বিদায় জানিয়ে সেই প্রতিভা সম্পন্ন আত্মমগ্ন মানুষটি বললেন, ঈশ্বরের ওপর আশা রাখো, তিনি তোমার ভবিষ্যতের পথ আলোকিত করবেন। MIT থেকে আমি গেলাম ব্যাঙ্গালোরের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে শিক্ষানবিশ হিসাবে। সেখানে আমি একটা টিমের সঙ্গে ইঞ্জিন মেরামতের কাজে নিযুক্ত হলাম। বায়ুযানের ইঞ্জিন সমস্ত ভালো করে দেখে মেরামতের কাজ হাতে নাতে করা। এ খুবই শিক্ষাপ্রদ হয়েছিল। ক্লাসে কোনো তত্ত্ব শেখার পর ব্যবহারিক অভিজ্ঞতায় যখন দেখি সেই তত্ত্বটি সমর্থিত হলো, তখন মনে মনে একটা অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হয়, ঠিক যেন অধিক অচেনা লোকের ভিড়ে একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া। এই হিন্দুস্তান অ্যারোনটিক্সে আমি পিস্টন এবং টারবাইন এই 2 রকম ইঞ্জিনের মেরামতের কাজ শুরু করলাম। পোড়ানোর পরে গ্যাসের গতি সংক্রান্ত বিদ্যা এবং প্রসারণ, গ্যাস ডায়নামিক্স অ্যান্ড ডিফিউশন, এই প্রক্রিয়ার যে কার্যকর নীতি সে বিষয়ে আমার অস্পষ্ট ধারণাগুলো খুব স্পষ্ট হয়ে গেল। আমি রেডিয়াল ইঞ্জিন কাম ড্রাম নিয়ে কাজ করা শিখলাম। আরও যা যা শিখলাম তা হলো ক্র্যাঙ্কশ্যাফট এর ব্যবহারজনিত ক্ষয় পরীক্ষা করে দেখতে এবং সংযোগকারী দণ্ড এবং ক্র্যাঙ্কশ্যাফটের ওঠানামার পর্যবেক্ষণ করতে। জানতে পারলাম সুপারচার্জড অর্থাৎ অভ্যন্তরে দহন ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের স্থিরভাবে আটকানো পাখাকে জুড়তে, চাপ আর ত্বরণ ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয় এবং একটা টার্বো ইঞ্জিনের এয়ার স্টার্টার যোগান ব্যবস্থা সম্পর্কেও বিশদভাবে শিক্ষা পেলাম। প্রপেলার ইঞ্জিনের মুখ পাশে ঘোরানো ও তাকে আবার সোজা করা, উল্টো দিকে ঘোরানো ইত্যাদি ব্যাপার সম্পর্কে শিক্ষাও খুব চমকপ্রদ হয়েছিল।
হলের কারিগরবিদদের ব্লেডের কোণ নিয়ন্ত্রণে সূক্ষ্ম কলার বিষয়ে হাতে কলমে শেখার ঘটনা আজও আমার স্মৃতিতে উজ্জ্বল। তারা কোনো বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেননি এবং তাদের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা যা বলে দিতেন তারা যে তাই করতেন তাও নয়। তারা শুধু বছরের পর বছর নিজেদের হাতে কাজ করে গেছেন, তাতেই নিজেদের কাজের ব্যাপারে তাদের একটা সহজাত বোধ জন্মে গেছে। গ্র্যাজুয়েট অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে হল থেকে বেরোবার সময় আমার সামনে দুটো চাকরির মধ্যে একটা বেছে নেবার সুযোগ এলো। দুটি আমার যে দীর্ঘকালের স্বপ্ন আকাশে উড়বার তার সাথে সম্পৃক্ত। একটা বিমান বাহিনীর, আরেকটি প্রতিরক্ষা দপ্তরে, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন, ডিটিডি অ্যান্ড পি এয়ার, এটাতে। আমি দুটিতেই দরখাস্ত করলাম। প্রায় একসঙ্গে দু জায়গা থেকেই ইন্টারভিউয়ের ডাক এলো। বিমান বাহিনীর নিয়োজিত নিয়োগকর্মীরা আমাকে দেরাদুনে হাজির হতে বললেন, আর ডিটিডি অ্যান্ড পি এয়ার বলল দিল্লি যেতে। করমণ্ডল উপকূলের তরুণটি উত্তরে ট্রেন ধরল। 2000 মাইল দূরে তার গন্তব্যস্থল। মাতৃভূমির বিশালতার সঙ্গে সেই প্রথম আমার পরিচয়। আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই পরবর্তী পর্ব নিয়ে চলে আসবো।